প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস নিয়ে হাজির হলাম। আসলে আমার ফাইনাল এমবিবিএস পরীক্ষা থাকার কারণে রিটেন পরীক্ষা শেষ হয়েছে, এটার জন্য মনে করো যে একটু প্রেশারে ছিলাম। এখন বাকি আছে ভাইবা, তারপরেও আমি ট্রাই করব এখন থেকে তোমাদের জন্য অল্প অল্প করে ক্লাস আপলোড দেওয়ার, ঠিক আছে? তো আমরা আজকে একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন অধ্যায়টা নিয়ে। তো প্রথমে একটু বলে রাখি যে একটা স্টুডেন্টের কেমিস্ট্রিতে বেসিক গড়ে দেওয়ার জন্য সবথেকে মেইন ভূমিকা পালন করে যে অধ্যায়, সেটা হচ্ছে কি এই তৃতীয় অধ্যায়। তোমাদের যে 9-10-এর বই আছে, এই 9-10-এর বইয়ের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং একাদশ নাম্বার যে অধ্যায়টা আছে, এই অধ্যায়গুলা মানে এতটাই ভালো করে পড়া দরকার। এবং এগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার ইন্টারমিডিয়েটে প্রায় 60 থেকে 70% পড়া অলরেডি ডান হয়ে যাবে। তো আশা করব তোমরা সবাই এই জিনিসগুলোকে মুখস্থ টুখস্থ না করে থিওরি সহ প্রত্যেকটার বেসিক সহ ভালো করে বুঝবা। তো আমরা শুরু করি। অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের গঠন। তো তোমরা সবাই জানো পদার্থ কাকে বলে। আমরা জানি কি পদার্থ কাকে বলে, যার ভর আছে তাদেরকে আমরা কি বলি? ইডলি, ডোসা, সাম্বা, চাটনি চাটনি। তো আমরা প্রথমেই আসি কি পদার্থ, পদার্থ কাকে বলে, তাই না? তো আমরা জানি যার ভর আছে, যার ভর আছে স্থান দখল করে, স্থান দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাদেরকে আমরা কি বলি? পদার্থ বলে। এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাদেরকে আমরা বলছি পদার্থ। তো আমাদের অধ্যায়টার নাম পদার্থের গঠন। এই পদার্থ কিভাবে গঠিত হয়েছে সেগুলো নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা। তো প্রথমে একটু কাহিনী বলি। সেই কাহিনীটা হচ্ছে এরকম, কিছু পটভূমি আছে, সেই জিনিসটা একটু দেখো। যে পদার্থ সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক কথা বলছেন। তো সবার প্রথমে 350 খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মের আরো 350 বছর পূর্বে ডেমোক্রিটাস নামে একজন ব্যক্তি বলছে। ডেমোক্রিটাস কে? ডেমোক্রিটাস। তিনি কি বলছে যে পদার্থ এটাকে যদি আমরা ভাঙতে থাকি, একটা সময় একটা ক্ষুদ্রতম কণা পাওয়া যাবে, যে ক্ষুদ্রতম কণাটাকে আর বিভাজন করা যাবে না। তো তিনি এই অবিভাজ্য কণার নাম দেন কি? অ্যাটম বা অবিভাজ্য কণা, ঠিক আছে? অবিভাজ্য কণা। কি বললো? যে পদার্থকে ভাঙতে থাকলে একটা নির্দিষ্ট সময় পর বা একটা ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, এরপরে পদার্থকে আর কি বিশ্লেষণ করা যায় না। এদেরকেই বলতেছি আমরা কি? অ্যাটম। এই যে ডেমোক্রিটাস, তার এই গল্পের পরে বা তার এই কথাটার পরে আমাদের এরিস্টটল কে? এরিস্টটল তিনি বললেন যে না, পদার্থ নিরবিচ্ছিন্ন, পদার্থ নিরবিচ্ছিন্ন, পদার্থ কি? নিরবিচ্ছিন্ন। এই শব্দটার মানে কি? নিরবিচ্ছিন্ন শব্দের অর্থাৎ পদার্থকে যত খুশি তত ভাগে ভাগ করা যায়, পদার্থকে যত খুশি ভাগ করা যায়। এই কথাটা কে বলছে? আমাদের এরিস্টটল। পদার্থ নিরবিচ্ছিন্ন, তাকে যত খুশি তত ছোট ছোট টুকরায় তুমি ভাগ করতে পারবা। তো এই ব্যক্তির মতবাদ প্রায় 2000 বছরের মতো চলছে বা তারও বেশি, 2000 বা তার বেশি সময় ধরে এই কথাটা চলছে, ঠিক আছে? কারণ তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তোমরা সবাই জানো যে বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেটাতে তার অবদান নাই। তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, প্রাণী বিজ্ঞানের জনক, সমাজ বিজ্ঞানের জনক, অর্থনীতির জনক, মানে সব বিষয়ে তার অভিজ্ঞতা অনেক বেশি ছিল, ঠিক আছে? এজন্য তার কথাটাকে সবাই বেশি প্রাধান্য দিত। এর পরবর্তীতে 1803 সালে জন ডাল্টন, কে? জন ডাল্টন, তিনি পুনরায় ডেমোক্রিটাসের মতবাদটাকে পুনঃপ্রতিষ্ঠিত করেন, ঠিক আছে? যে না, তিনি প্রমাণও করে দেখাইলেন যে পদার্থ নিরবিচ্ছিন্ন না, পদার্থকে ভাঙলে একটা নির্দিষ্ট ক্ষুদ্রতম কণার পর তার স্বাধীন অস্তিত্ব কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তিনি ডেমোক্রিটাসের মতবাদটাকে পুনরায় প্রতিষ্ঠিত করলেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কি তখনকার দিনের কাহিনী। বাট আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে যে না, পদার্থের ভিতরে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা আছে। তো এগুলোই হচ্ছে তোমাদের প্রথমের দিকে এই যে অংশটা দেখো তোমাদের এখানে আছে, ঠিক আছে?
একটু গল্প আকারে পড়া আছে। এই যে দেখো, যে তোমরা কি কখনো ভেবে দেখেছো আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি, তোমরা শরীর কি দিয়ে তৈরি? হ্যাঁ, তোমরা তোমাদের মতো প্রাচীন দার্শনিকরাও এইসব নিয়ে চিন্তাভাবনা করেছেন। প্রাচীন গ্রিক দার্শনিক ভাবতেন মাটি, পানি এবং বায়ু, আগুন দিয়ে কি হলো মৌলিক পদার্থ, আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি। ঠিক আছে? তা পরবর্তীতে গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য, আর এর নাম দেন তিনি কি? অ্যাটম। ঠিক আছে? কোনো বিজ্ঞানী পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করা সম্ভব হয়নি বলে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। অবশেষে কত সালে? 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটা মতবাদ দেন, আর প্রতিটি পর্যায়ে অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এই কণার নাম দেন কি? অ্যাটম, যার অর্থ হচ্ছে কি? পরমাণু। তাহলে আমরা বলতে পারি পদার্থের ক্ষুদ্রতম কণা বা ক্ষুদ্রতম একককে আমরা কি বলতেছি? পরমাণু বলতেছি। ঠিক আছে? আর এটি পরে প্রমাণিত হয় যে পরমাণু কি নয়? অবিভাজ্য নয়। তোমরা সবাই জানো যে পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন এবং কি আছে? নিউট্রন আছে। এখন আমরা আসি তোমাদের নেক্সট টপিকে। ঠিক আছে? তো প্রথমেই আমরা এখানে একটা দুইটা শব্দ পাচ্ছি, একটা মৌলিক পদার্থ আর একটা হচ্ছে কি? যৌগিক পদার্থ। তো আমরা একটু জিনিসটাকে বোঝানোর জন্য এটাকে একটু কাট করে নিই। ঠিক আছে? মৌলিক পদার্থ কাকে বলে? ঠিক আছে? এখন তোমরা সবাই জানো এবং এগুলো ক্লাস 1-2 থেকেই পড়ে আসতে, তো মৌলিক পদার্থ কাকে বলে। ঠিক আছে? তো মনে রাখবা যে মৌলিক পদার্থ কাকে বলতেছি আমরা? মৌলিক পদার্থ। মনে রাখবা, আমি যদি একটা লোহার টুকরাকে ভাঙি, এই লোহার টুকরার ভিতরে কি সোনা পাবো? পাবো না। আবার যদি আমি রূপার টুকরাকে ভাঙি, রূপার ভিতরে রূপা পাবো কিন্তু সোনা পাবো না। আবার সোনাকে ভাঙলে সোনা পাবো কিন্তু রূপও পাবো না। তাহলে এখানে জিনিসটা দাঁড়ালে এরকম, যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থের উপাদান ছাড়া অন্য কোনো উপাদান বা অন্য কোনো পদার্থ আমরা পাই না, তাকেই বলতেছি আমরা কি? মৌলিক পদার্থ। ঠিক আছে? দেখো এখানে সুন্দর করে সংজ্ঞা দেয়, যে পদার্থকে ভাঙলে দেখো লেখা আছে, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই বলতেছি আমরা কি? মৌলিক পদার্থ বা মৌল। ঠিক আছে? আবার বলতেছি, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলতেছি? তাকে মৌলিক পদার্থ বলে। কি বলে? মৌলিক পদার্থ বলে। তো এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে কয়টা? বা মৌলের সংখ্যা হচ্ছে কয়টা? মৌলের সংখ্যা হচ্ছে 118টা। 118টি। মানে এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো মৌলিক পদার্থ আছে তাদের মোট সংখ্যা হচ্ছে কত? 118টি। হয়তো বা ইন ফিউচারে আরও নতুন আবিষ্কৃত হইতে পারে। ঠিক আছে? এই 118টার মধ্যে আমরা প্রকৃতিতে পাবো কয়টা? প্রকৃতি, অর্থাৎ প্রকৃতিতে পাওয়া গেছে, প্রকৃতিতে আছে হচ্ছে 98টা। কয়টা? 98। আর বাকি যেইগুলো আছে, বাকি 20টা কি করাইছে? 20টি কৃত্রিমভাবে তৈরি। কি? কৃত্রিমভাবে তৈরি করেছে, মানে গবেষণাগারে এগুলো আলাদা করে তৈরি করা হয়েছে। ঠিক আছে? এবং একটা মজার বিষয় বলি, আমরা যে মানুষ, আমাদের শরীরের ভিতরেও কিন্তু কিছু মৌলিক পদার্থ বা মৌল আছে। যেমন ধরো তোমরা সবাই শুনছো আমাদের শরীরে অনেক তরল আছে, এই তরলগুলোর মধ্যে অনেক ধরনের আয়ন আছে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম আয়নগুলো ওরাও কিন্তু মৌলিক পদার্থ। ঠিক আছে? এরকম মৌলিক পদার্থ মানবদেহে মৌলিক পদার্থের সংখ্যা সবচেয়ে মানবদেহে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 26টি। মানব দেহে মৌলিক পদার্থ কয়টা? মৌলিক পদার্থ কয়টা আছে? 26টি। ঠিক আছে? এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কিসের জন্য? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে একটু এগুলো তোমরা পড়ে নিবা, যে এরকম আরও কিছু মৌলের উদাহরণ, ধরো নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, এগুলো পড়ে নিও। এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, এগুলোর মধ্যে 98টা মৌলিক প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকিগুলো গবেষণারে তৈরি। এগুলো কৃত্রিম মৌল বলা হয়। তুমি কি জানো তোমাদের শরীরে মোট কয়টা? 26টা ভিন্ন ধরনের মৌল আছে। ওকে, তাহলে আমরা
মৌলিক পদার্থ বললাম, এখন আমরা আসি যৌগিক পদার্থ। কি বলবো? যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ, এখন আসি আমরা যৌগিক পদার্থ। ঠিক এরকম আমরা এই জিনিসটাকে একটু দেখি। এই যে নিচে আছে যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ অংশটুকু কেটে নিই। যৌগিক পদার্থ কাকে বলে? তুমি এখন চিন্তা করো যে মৌলিক পদার্থ যাদেরকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে বলছি আমরা মৌলিক পদার্থ। ঠিক এরকম যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা তার বেশি আমরা কী পাবো? মৌলিক পদার্থ পাবো, তাকে বলা হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক আছে, এখন আমরা আসি যৌগিক পদার্থ কাকে বলা হয়? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা তার অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। কি পাওয়া যায়? মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে কি তাদের কি বলা হয়? তাদের যৌগিক পদার্থ বলে। কি বলে? যৌগিক পদার্থ বলে। তাদেরকে আমরা কি বলতেছি? যৌগিক পদার্থ। এই যে দেখো সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, যে ধরো এই যে দেখো, যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? যৌগিক পদার্থ বলে। ঠিক আছে, যেমন ধরো আমরা পানিকে বিশ্লেষণ করবো, এটা হচ্ছে পানির সংকেত। পানিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? হাইড্রোজেন পাবো প্লাস অক্সিজেন পাবো। আবার ধরো তুমি সালফিউরিক অ্যাসিডকে ভাঙতেছো, কাকে ভাঙতেছো? সালফুরিক অ্যাসিড। এই সালফুরিক অ্যাসিডকে ভাঙলে কি পাচ্ছ? হাইড্রোজেন, সালফার এবং কি অক্সিজেন। ঠিক আছে, এই যে তুমি পাচ্ছ এই জিনিসগুলা, তাহলে এই যে পানিকে ভাঙলাম আমি পাইলাম হাইড্রোজেন এবং কি অক্সিজেন দুইটা, আবার সালফুরিক অ্যাসিডকে ভাঙলাম মানে হাইড্রোজেন, সালফার এবং কি অক্সিজেন। তো এই পদার্থগুলোকেই বলতেছি আমরা কি? যৌগিক পদার্থ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যৌগিক পদার্থের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যৌগিক পদার্থের মধ্যে মৌলগুলোর অনুপাত কি থাকে? সবসময় একই থাকে। এখন ধরো পানিতে যদি আমরা দেখি, পানি H2O, এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, এবং অক্সিজেন আছে কয়টা? একটা। অর্থাৎ পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। অর্থাৎ পৃথিবীর যে কোনো পানি নাও তুমি, এই তোমার বাড়ির পাশে যে টিউবওয়েল আছে সেখান থেকে পানি নাও, ট্যাবের পানি নাও, অথবা তোমার বাড়ির পাশে নালার পানি নাও, অথবা প্রশান্ত মহাসাগরের পানি নাও, যেখানে যদি পানি নাও না কেন, এই পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থাকবে কত? 2:1। ঠিক আছে, এইগুলো বলছে। দেখো যে আমরা তো জৈব পদার্থের সংখ্যা বললাম, যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সবসময় একই থাকে। যেমন যেখানে থেকেই পানির নমুনা সংগ্রহ করা হোক না কেন, রাসায়নিকভাবে বিশ্লেষণ করা সম্ভব হলে সবসময় 2 ভাগ হাইড্রোজেন এবং কি পাওয়া যাবে? 1 ভাগ অক্সিজেন পাওয়া যাবে। অর্থাৎ পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে কত? 2:1। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিও। ওকে, আমরা এখন নেক্সট টপিক যাব আমাদের, সেটা হচ্ছে কি? পরমাণু এবং অণু। তো পরমাণু আমরা কাকে বললাম? একটু আগেই বলছি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণগুলো কি থাকে? বজায় থাকে। আমরা এখন দেখি আমাদের পরবর্তী যে টপিকটা, সেটা হচ্ছে কি? পরমাণু এবং অণু। এখানে কি বলা হচ্ছে যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণগুলো কি থাকে? বজায় থাকে। যেমন নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, আর অক্সিজেনের মধ্যে কি? অক্সিজেনের ধর্ম বিদ্যমান। এবং দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে কি বলা হবে? অণু। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছে তোমাদের এখানেই, আমি এখানেই দেখাচ্ছি। দেখো অক্সিজেন, এই যে অক্সিজেন দেখাচ্ছি, অক্সিজেনের হচ্ছে কি? যখন একটা অক্সিজেন দিলাম তখন এটা অক্সিজেন পরমাণু, আর যখন দুইটা অক্সিজেন একটা আরেকটার সাথে বন্ধন হইলো কীরকম করে? এটাকে যদি আমরা দেখি অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন, এইটা হচ্ছে কি? তার একটা অণু। ঠিক আছে, তো এই জন্য বলছে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের সকল গুণাগুণ থাকে। ঠিক আছে, আর অণু বলতে কি বললাম? দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে বলা হচ্ছে কি? অণু। যেমন সালফিউরিক অ্যাসিড একটু আগে উদাহরণ দিছি, এটাও একটা কি? অণু। এটাও একটা কি? অণু। ঠিক আছে, এগুলাই তোমরা একটু পড়ে নিবা, এর বেশি আর এখানে জানার দরকার নাই। নেক্সট আমরা কি বলছিলাম যে ডেমোক্রিটা, এখন আমরা আসবো সেটা হচ্ছে কি? মৌলের প্রতীক। এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট।
বিশেষ করে তোমাদের জন্য একটা জিনিস আমি একটু পরে বলবো, আগে এই জিনিসটা বুঝাই ফেলি। মৌলের প্রতীক আমরা কাকে বলতেছি, ঠিক আছে? দেখো প্রতীক জিনিসটা কি। প্রথম কথা হচ্ছে যে আমরা মানুষ, বাংলাদেশের মধ্যে প্রায় 18 কোটি মানুষ আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা একটা কি আছে, আইডেন্টিফিকেশনের জন্য আলাদা আলাদা নাম আছে। তোমার ভোটার আইডি কার্ডে বা জন্ম নিবন্ধনে তোমাদের কিন্তু একটা নাম আছে প্রত্যেকজনের। হ্যাঁ, হয়তো বা আমাদের এরকম হয়েছে কি, আমার নাম প্রশান্ত, প্রশান্ত নামের আরও 10, 15, 20 জন মানুষ বাংলাদেশে আছে, বা হাজারও পার হয়ে যেতে পারে, বা আরও বেশি হইতে পারে, ঠিক আছে কিনা? কিন্তু প্রকৃতিতে মৌল কয়টা? মাত্র 118টা। প্রত্যেকটাকে আলাদা করে চিহ্নিত করার জন্য তাদের একটা আলাদা আলাদা কী দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর হচ্ছে তোমার কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অনেক কিছু আছে না? এখন এই যে মৌলগুলো, এখন তোমাকে যদি আমি বলি তুমি পানির সংকেত লিখো, কি লিখলাম? তোমাকে বলা হইলো যে তুমি পানির সংকেত লিখো। আমরা নর্মালি কি করি, পানির সংকেত লিখলে এই ধরো H2O, ঠিক আছে? এখন এইটাকে যদি আমি এইভাবে লিখি, যে নাম দিয়ে লিখি হাইড্রোজেন 2 অক্সিজেন, জিনিসটা কেমন লাগতেছে না? আবার তোমাকে বললাম যে তুমি কপার সালফেটের নাম লিখো। এই কপার সালফেটের সংকেত হচ্ছে এরকম। তাহলে আমি যদি এরকম বলি কপার সালফার অক্সিজেন 4, অক্সিজেন 4। তো এইভাবে পড়লে বা লিখতে গেলে অনেক ঝামেলা, বা এভাবে বলতে গেলে অনেক অসুবিধা থাকে। এর জন্য কী করলো বিজ্ঞানীগুলো, প্রত্যেকটা মৌলের একটা কী করলো, প্রতীক দিল, এবং সেই প্রতীকগুলো দিয়ে পরবর্তীতে আমরা কী বানাইলাম, সংকেত বানাইলাম। এই জন্য আমরা প্রথমে পড়ব মৌলের প্রতীক কী, ঠিক আছে? তো মৌলের প্রতীকটা যদি তুমি দেখো, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে মৌলের যে ইংরেজি নামের আছে না, ইংরেজি নামের বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো, প্রতীক। তাহলে কি বলছে, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হচ্ছে, প্রতীক। যেমন ধরো আমি কি বললাম, প্রতীক কাকে বলতেছি, প্রতীক কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের, কি নামের, ল্যাটিন একটা ভাষা, ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো, প্রতীক বলি, প্রতীক বলে। যেমন আমি তোমাকে উদাহরণ দিলাম হাইড্রোজেন, যার ইংরেজি বানানো হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ প্রথম অক্ষরটা আমরা দিলাম কি, এইচ। তাহলে হাইড্রোজেনের প্রতীক হইল কি, এইচ। এবার আসি আমরা অক্সিজেন, তাহলে অক্সিজেনের সংক্ষিপ্ত রূপে আমরা প্রথম অক্ষরটাকে কি দিলাম, ও। তাহলে অক্সিজেনের প্রতীক হচ্ছে কি, ও। এইভাবে মূলত বলা হচ্ছে যে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কি, প্রতীক। এখন এই প্রতীক লেখার জন্য কিছু নিয়ম আছে। কি আছে? কিছু নিয়ম আছে। কয়টা নিয়ম আছে? 3টা, ঠিক আছে? আমরা লিখি প্রতীক লেখার নিয়ম। আমি একটু বুঝাই দিব তোমাদের প্রতীক লেখার নিয়ম। প্রতীক লেখার নিয়মের প্রথম নিয়মটা হচ্ছে 1 নম্বরে দেখো, ওই যে বললাম 1 নাম্বার হচ্ছে মৌলের ইংরেজি নামের, প্রথম নিয়মটা আমরা কি বলছি, মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর কি হইতে হবে, বড় হাতের নিতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে, ঠিক আছে? যেমন আমরা উদাহরণ দিলাম হাইড্রোজেন, এখান থেকে হচ্ছে এইচ, অক্সিজেন, এখান থেকে হলো কি, ও, শেষ। এখন 2 নম্বর রুলসটাতে যাই। বলা আছে যে কিছু কিছু মৌল আছে যাদের প্রথম অক্ষরটা কি হয়, সেম। 2 নম্বরে আমি যদি দেখি কিছু মৌলের প্রথম অক্ষর একই হলে
দেখো আমি এটা তোমাকে বললাম কার্বন, কার্বন হচ্ছে কি সি, ঠিক আছে। তাহলে আমি কোবাল্ট, তারপর হচ্ছে ক্যালসিয়াম, কি বললাম ক্যালসিয়াম, ঠিক আছে। এরকম আমরা দিলাম যে দেখো তাদের সবারই কিন্তু প্রথম অক্ষরটা হচ্ছে কি সি। এখন যদি আমি এরও সি দেই, এরও সি দেই, তাহলে জিনিসটা কি আমি আলাদা করতে পারবো কোনটা কার্বন, কোনটা ক্যালসিয়াম, কোনটা কোবাল্ট? পারবো না। তো এই জন্য বলছে একই হলে একটি প্রতীক প্রথম অক্ষর নেওয়া হয়, প্রথম অক্ষর নিতে হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে, বাকি মৌলের ক্ষেত্রে আমরা কি করি, দুইটি অক্ষর, ঠিক আছে। প্রথমটি বড় হাতের, প্রথমটি বড় হাতের এবং দ্বিতীয়টি কি নিব আমরা, ছোট হাতের নিব। কি নিব? ছোট হাতের, ঠিক আছে। যেমন ধরো কার্বন তো আমরা সি নিয়েছি, কোবাল্টের ক্ষেত্রে সিও, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে সিএ, ঠিক আছে। এমন ধরো ক্যাডমিয়াম দিলাম, ক্যাডমিয়াম, তাহলে সেক্ষেত্রে কি সিডি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি 2 নাম্বার রুলস। তাহলে কি বললাম, প্রথম রুলসটা কি বলছি, মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরটা আমরা কি করব, বড় হাতের অক্ষরে লিখব। আর 2 নাম্বার রুলস হচ্ছে কি বললাম, যে কিছু কিছু মৌলের যাদের ক্ষেত্রে প্রথম অক্ষরটা সবারই কি হয়, একই হয়, তাহলে আমরা একজনের ক্ষেত্রে একটা অক্ষর নিব, বাকিদের ক্ষেত্রে 2টা অক্ষর নিব। প্রথমটা হবে বড় হাতের, দ্বিতীয়টা হবে কি ছোট হাতের। এবং 3 নাম্বার রুলসটা যদি আমরা দেখি, 3 নাম্বার রুলসটা যদি আমরা দেখি, দেখবা যে তৃতীয় রুলসটা হচ্ছে এরকম যে কিছু কিছু মৌল আছে, কিছু কিছু মৌল আছে যাদের নাম আমাদের ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়। কি? ল্যাটিন ভাষা হতে নেওয়া হয়। ল্যাট্রিন ভাষা হতে, কোন ভাষা? ল্যাট্রিন, সরি ল্যাট্রিন না, ল্যাটিন, ঠিক আছে, ল্যাটিন আমেরিকান, ঠিক আছে, যে আর্জেন্টিনা ব্রাজিল এই সাইডের ভাষা। এখন ধরো আমরা যদি বলি সোডিয়াম, সোডিয়ামের কি হওয়ার কথা ছিল, প্রতীক ছিল এস না, কিন্তু সোডিয়ামের কিন্তু এরকম না। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি, এর ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, এই জন্য এটার নাম হয়ে গেছে কি Na। কথাটা বুঝতে পারছি? তো এরকম কিছু কিছু মৌল আছে যাদের নাম কি করা হয়েছে, আমাদের ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা একটু পরে একটা ছক দেখাবো। একটা জিনিস খালি লিখে নেই যে আমরা যেহেতু দেখলাম এখানে ভাষাটা হচ্ছে কি, মৌলের প্রতীক লেখার ভাষা হচ্ছে হয় ইংরেজি, না হয় কি ছিল কি ল্যাটিন, হয় ইংরেজি ছিল, না হয় কি ছিল ল্যাটিন ছিল। কিন্তু মজার বিষয় হলো একটা, যে 2টা মৌল আছে যাদের নাম আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। কি? বোরন কি বলছি, বোরন ও জিরকোনিয়াম, মৌল দুটির নাম আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। কোন ভাষা থেকে? আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে, আরবি ভাষা হতে নেওয়া হয়েছে, ঠিক আছে। কি বললাম, বোরন এবং জিরকোনিয়াম এই 2টা মৌলের নাম কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। এখন আমরা একটা ছক দেখি, ঠিক আছে। এই যে দেখো আমরা বললাম না মৌলের প্রতীক লেখার নিয়ম, তো এই মৌলের প্রতীক লেখার নিয়ম 3টা আছে। মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তাই ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর, যেমন হাইড্রোজেনের ইংরেজি নাম হাইড্রোজেন H, অক্সিজেনের ইংরেজি নাম অক্সিজেন O, নাইট্রোজেনের ইংরেজি নাম নাইট্রোজেন N, প্রথম অক্ষর, ঠিক আছে।
মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরটি তো বললাম। এখন দেখো 2 নাম্বার রুলসটা বলছে কি, যদি 2 বা 2 এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তাহলে একটি মৌলকে প্রথম অক্ষরটি লিখতে হয়, যেটা ইংরেজি বড় হাতে দিতে হবে, আর অন্যগুলোর ক্ষেত্রে প্রতীক 2 অক্ষরে লেখা হয় এবং নামের প্রথম অক্ষরটি হবে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য অক্ষরটি হবে ছোট হাতের লেখা। তাহলে এই যে উদাহরণ উপরে দেখো লেখা আছে যে কার্বনের সি, ক্লোরিনের Cl, ক্যালসিয়ামের কি রে Ca, কোবাল্টের ক্ষেত্রে CO, ক্যাডমিয়ামের ক্ষেত্রে কি Cd। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বলছে 3 নাম্বার পয়েন্ট, কিছু কিছু মৌলের প্রতীকের নাম তাদের ল্যাটিন নামের থেকে নেওয়া হয়েছে। দরজার বন্ধ করে দাও। কি নেওয়া হয়েছে? ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। এখানে একটু মনোযোগী হবা তোমরা সবাই। এখানে কতগুলো মৌলের ল্যাটিন নাম দেওয়া আছে এবং তাদের প্রতীক, এবং এটা তোমরা অবশ্যই MCQ এর জন্য খুব ভালো করে পড়বা। কিসের জন্য? MCQ এর জন্য খুব ভালো করে পড়বা। ঠিক আছে, যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে নাট্রিয়াম Na, কপারের ক্ষেত্রে কিউপেরাম Cu, পটাশিয়ামের ক্ষেত্রে ক্যালিয়াম K, সিলভারের ক্ষেত্রে আর্জেন্টাম Ag, টিনের ক্ষেত্রে স্টানাম থেকে আসছে Sn, অ্যান্টিমনি থেকে আসছে স্টিবিয়াম Sb, গোল্ড থেকে অরাম, ল্যাটিন নাম অরাম Au, লেড পাবলাম Pb, টাংস্টেন ওলফার্ম W, আয়রনের ক্ষেত্রে ফেরাম Fe, আর হাইড্রোজেনের কি মার্কারের ক্ষেত্রে হাইড্রোজাইড, ওটা উচ্চারণ করে নিও। ঠিক আছে, Hg। ঠিক আছে, এই হইলো আমাদের কি মৌলের ইংরেজি এই ল্যাটিন নাম এবং ল্যাটিন নামের প্রতীক। তোমাকে এখান থেকে MCQ ডিরেক্ট আসতে পারে, টাংস্টেনের প্রতীক কোনটি, মার্কারির প্রতীক কোনটি, বা তোমাকে বললো টিনের প্রতীক কোনটি, অ্যান্টিমনির প্রতীক কোনটি। তো এগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এখানে লিখে রাখবা TTM, টনটনা মুখস্থ। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যারা 9-10-এ আসো তোমাদের অবশ্যই 1 থেকে অ্যাটলিস্ট 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর এগুলো মুখস্থ থাকা মাস্ট, জরুরি। মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ করে রাখতে হবে। ঠিক আছে, কথাটা বুঝতে পারছি? 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম, প্রতীক এগুলো তো আছে, তার সাথে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক কি ভর তোমরা মুখস্থ করবে, মানে যেন মুখে থাকে, কণ্ঠস্থ মানে একদম কণ্ঠে থাকে, আর ঠোঁটস্থ একদম ঠোঁটের মাথায় থাকে। ঠিক আছে, খুব ভালো করে পড়তে হবে। मेरे हाथ पे तू जो मिला तो हो गया काबिल। এরপরে আসি আমরা সংকেত। সংকেত নিয়ে তেমন কিছু নাই, মনে রাখবে একটা অণুর মধ্যে যতগুলা পরমাণু আছে সবগুলা উল্লেখপূর্বক যে এটা পাবো তাকেই বলতেছি আমরা কি সংকেত। যেমন ধরো নাইট্রোজেনে কয়টা আছে? 2টা নাইট্রোজেনের, যে N2। অ্যামোনিয়াতে থাকে একটা নাইট্রোজেন এবং 3টা হাইড্রোজেনের জন্য NH3। ক্লোরিনের মধ্যে 2টা ক্লোরিন থাকে যেন Cl2। সালফারিক অ্যাসিডের মধ্যে থাকে কি 2টা হাইড্রোজেন, একটা সালফার এবং 4টা অক্সিজেন। এই যে বলছে পরমাণুর সংখ্যা উল্লেখ করার পরে আমরা যেই জিনিসটা পাবো তাকেই বলতেছে কি সংকেত। তো এটা একটু পরে নিবা। এবার আমরা আসি আমাদের নেক্সট টপিক, পরমাণুর ভেতরের কণা। ঠিক আছে, তো তোমরা সবাই এগুলো পড়ছো, ভালো করেই জানো। ঠিক আছে, যে এই পরমাণুর ভিতরে, কার ভিতরে? পরমাণুর ভিতরে আমরা আরও কিছু কণা পাই যাদেরকে বলা হয় মূল কণিকা। কি বলি আমরা? মূল কণিকা। কাকে বলছে মূল কণিকা? পরমাণুর ভিতরে যে কণাগুলো পাওয়া যায় তাদেরকে বলতেছে কি মূল কণিকা। এই মূল কণিকাকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, স্থায়ী
মূল কণিকা, আর এটা হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। এখন স্থায়ী মূল কণিকা বলতে আমরা কি বোঝাচ্ছি, ঠিক আছে, যে যেগুলা কণা পরমাণুর ভিতরে অলওয়েজ পাওয়া যায়, যেই কণাগুলো কি পরমাণুর ভিতরে অলওয়েজ পাওয়া যায় তাদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। যেমন আমরা তিনটা পাচ্ছি, ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে কি নিউট্রন। নিউট্রন পরমাণুর ভিতরে স্থায়ী মূল কণিকা তিনটা, কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন পরমাণুর ভিতরে অস্থায়ী কণিকা বলতে আমরা কি বোঝাচ্ছি, যেই কণাগুলো পরমাণুর ভিতরে অলওয়েজ পাওয়া যায় না, তুমি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখবা, এই এখন দেখা গেছে, কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে না, এখন একটু পরে দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না, এই ধরনের কণাগুলোকে বলতেছি আমরা অস্থায়ী মূল কণিকা। এরকম অসংখ্য অস্থায়ী মূল কণিকা আছে, যেমন ধরো নিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, ঠিক আছে, মেসন, পাইওন, এরকম অসংখ্য আমাদের কি আছে অস্থায়ী মূল কণিকা আছে। তো তোমাদের বইয়ে এই অস্থায়ী মূল কণিকা নিয়ে কোনো আলোচনা নাই, তোমাদের বইয়ে আছে শুধুমাত্র কি স্থায়ী মূল কণিকা নিয়ে আলোচনা। তাহলে আমরা কি বললাম, স্থায়ী মূল কণিকা যে সকল কণা পরমাণুতে সর্বদা বিদ্যমান, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তবে একটা ব্যতিক্রম মনে রাখবা, তোমরা হাইড্রোজেন, হাইড্রোজেন বা প্রোটিয়ামের, কার প্রোটিয়ামের কোনো নিউট্রন থাকে না, কোনো নিউট্রন থাকে না, কি থাকে না, নিউট্রন থাকে না। কি বলছি, প্রোটিয়ামের কোনো কি থাকে না, নিউট্রন থাকে না। কথা ক্লিয়ার? এই হচ্ছে একটু মনে রাখবে, এটা এমসিকিউর জন্য আসতে যে নিউট্রনবিহীন কণা নিচের কোনটি, তখন তোমাকে বলতে হবে হাইড্রোজেন, অথবা আমরা জানি হাইড্রোজেনের 7টা আইসোটোপ, তার প্রথম আইসোটোপ হলো হাইড্রোজেন বা প্রোটিয়াম, এর কোনো কি থাকে না, নিউট্রন থাকে না। ওকে, তাহলে এইবার আমরা আসি স্থায়ী মূল কণিকাগুলো সম্পর্কে পরিচিতি। তো এইটা আমরা ওইভাবে পড়বো না ওইভাবে, তাহলে আমরা এখানে বলবো একটা ক্রাইটেরিয়া, এটাতে দেবো ইলেকট্রন, এটাতে দেবো প্রোটন, আর এটা দেবো কি নিউট্রন। তাহলে প্রথমেই আসি বৈশিষ্ট্য, ইলেকট্রন, প্রোটন হচ্ছে কি নিউট্রন। ওকে, তো দেখো প্রথমে আমরা যে জিনিসটা হলো প্রতীক, প্রতীক। ইলেকট্রনের প্রতীককে আমরা ই দ্বারা প্রকাশ করি, প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। 2 নম্বরে আসি আমরা চার্জ, তবে প্রকৃত চার্জ, এটা হচ্ছে প্রকৃত চার্জ কত। ইলেকট্রনের প্রকৃত চার্জ -1.6 × 10⁻19 কুলম্ব। প্রোটনের ক্ষেত্রে মনে রাখবা ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ কি সমান, তবে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হচ্ছে কি পজিটিভ, 1.6 × 10⁻19 কুলম্ব। কিন্তু নিউট্রন হচ্ছে কি চার্জ বিহীন, নিরপেক্ষ, শূন্য। আপেক্ষিক চার্জ কত, আপেক্ষিক, আপেক্ষিক শব্দটা বললে তুলনা করে, আপেক্ষিক চার্জ সেক্ষেত্রে ধরবো এটা তো -1, এখানে ধরো আমরা কি +1, আর আমরা জানি নিউটনের চার্জ কি 0, ঠিক আছে। এবার সেই প্রকৃত ভর, প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে কত, 9.11 × 10⁻31 কেজি, যদি কেজিতে নেই, আর যদি আমরা গ্রামে নেই 9.11 × 10⁻28 গ্রাম। আর প্রোটনের ভর কত, 1.673 × 10⁻24 গ্রাম, আর কেজিতে 1.673 × 10⁻27 কেজি। আর নিউটনের ভর কত, 1.673 675 × 10⁻24 গ্রাম, আর কেজিতে বলো 1.675 × 10⁻27 কেজি। এটা হচ্ছে তাদের
প্রকৃত ভর, মানে ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রনের ভর অনেক কম। এটা এতটাই কম যে পরবর্তীতে আমরা একটা আপেক্ষিক ভর নিই। কি আপেক্ষিক ভর? এই আপেক্ষিক ভরের বেলায় ইলেকট্রনের আপেক্ষিক ভর ধরা হয় 0। কি ধরা হয়? 0। আর প্রোটনের ধরা হয় কত? 1। আর নিউট্রনেরও ধরা হয় কত? 1। ঠিক আছে? ইট ইট টিক টিক টিক। তাহলে এইটা হচ্ছে আমাদের পড়ালেখা। দেন আমরা দেখি বইয়ের সাথে মিলাই নেই। তোমরা এগুলো একটু রিডিং দিয়ে দিবা। ইলেকট্রন, এই দেখো ইলেকট্রন ইলেকট্রন হলো পরমাণু একটা মূল কণিকা যার আধান নেগেটিভ বা ঋণাত্মক, আধানের পরিমাণ 1.60 × 10⁻19 কুলম্ব, প্রতীক ই, এই সেই। ঠিক আছে? এগুলো তোমরা রিডিং না পড়ে যদি তুমি বক্সটা মুখস্থ করো তাহলেও তোমার জন্য হয়ে যায়। ঠিক আছে? এগুলো একটু ভালো করে পড়বা। ওকে, এবার আমরা আসি আমাদের মেইন বেসিক বা যে জিনিসগুলো আমাদের না জানলেই নয়। ঠিক আছে? সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং পরবর্তীতে আমরা পারমাণবিক ভর। ঠিক আছে? ভেরি 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 মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন দেখো পারমাণবিক সংখ্যা আমরা কাকে বলতেছি। তো এটা পড়তে গেলে আমাদের পরমাণুর গঠন সম্পর্কে একটু হলেও ধারণা থাকা দরকার। ঠিক আছে? একটু হলেও ধারণা থাকা দরকার। তোমরা সবাই জানো একটা পরমাণুতে চিন্তা যদি আমরা করি, একটা পরমাণুর কথা যদি আমরা চিন্তা করি, পরমাণুর কেন্দ্রে একটা জিনিস থাকে নিউক্লিয়াস। কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কেন্দ্র করে কারা ঘুরে? ইলেকট্রন ঘুরে। আর কেন এরকম হচ্ছে এগুলো সম্পর্কে আমাদের পরবর্তী টপিকটায় আলোচনা হবে। সেটা হচ্ছে কি পরমাণুর মডেল। জাস্ট খালি এটুকু জানো যে পরমাণুর কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস। এটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের ভিতরে দুইটা জিনিস আছে, একটা আছে প্রোটন আর একটা আছে কি? নিউট্রন। ঠিক আছে? এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত কে ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। কে ঘুরতেছে? ইলেকট্রন। কে ঘুরতেছে? ইলেকট্রন। ঠিক আছে? তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন এবং তাকে কেন্দ্র করে কারা ঘুরতে থাকে? ইলেকট্রন। তো আমরা এখন পড়বো যে টপিকটা জানা যায় পারমাণবিক সংখ্যা। কি? পারমাণবিক সংখ্যা। তো এই জিনিসটা হচ্ছে এরকম যে কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত, নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই বলতেছি তার পারমাণবিক সংখ্যা। কি? প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে। ঠিক আছে? কোন একটা মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে আমরা কি বলবো? পারমাণবিক সংখ্যা। আর এই পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? একে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাকে আমরা কি বলতেছি? জেড। অর্থাৎ একটা মৌলের কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যাকে আমরা কি বলতেছি? পারমাণবিক সংখ্যা। তাই আমরা বলতে পারি না জেড ইকুয়াল টু প্রোটন সংখ্যা। ঠিক আছে? এখন তোমাকে পর্যায় সারণী আছে অধ্যায়টা তোমাদের বইয়ের শুরুতে বা শেষের দিকে বা পর্যায় সারণী অধ্যায়ের মাঝখানে দেখবা তোমাদের প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে দ্বারা একটা জিনিস দেখা যায় কার্বনের জেড অর্থাৎ পারমাণবিক সংখ্যা অর্থাৎ 6। এর মানে কি বলতো? মানে কার্বনের নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? প্রোটন 6টি। তোমাকে যে কোনোই বলুক, তোমাকে একটা খ নাম্বারে প্রশ্ন দিল, তার এরকম করে খ নাম্বারে প্রশ্ন দিল যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 বলতে কি বোঝায়? সংখ্যা 7 বলতে কি বোঝায়? তো তুমি প্রথমে মনে রাখবা সৃজনশীল লেখার নিয়মে তোমাকে যেই প্রশ্নটা করছে
সেইটার বিষয়ে তুমি জ্ঞানমূলক একটা অংশ দিবা যে কোনো একটা মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকেই বলা হয় তার কি পারমাণবিক সংখ্যা। আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 বলতে বোঝাচ্ছে নাইট্রোজেনের নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? 7টি। এইভাবে তোমরা 2 স্টেপে লিখবা, তাহলে তুমি ফুল মার্ক পাবা। ওকে, এখানে দেখো লেখা আছে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হিলিয়ামের পরমাণু নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই এই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত হইল? 2। আবার অক্সিজেনের পরমাণু নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হবে? 8। এইভাবে মনে করো যে এক কথায় শেষ। তোমার একে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। আর মনে রাখবা যে একটা মৌলের মধ্যে যতগুলো প্রোটন সংখ্যা থাকে তার সমপরিমাণ কি থাকে? ইলেকট্রন সংখ্যা থাকে। এই জন্য পরমাণু মোট আধান কত হয়? 0 হয়। ওকে, তাহলে আমরা পারমাণবিক সংখ্যা বুঝছি। এখান থেকে প্রশ্ন আসতে পারে ক নাম্বারে পারমাণবিক সংখ্যা কাকে বলে, আর একটা প্রশ্ন আসতে পারে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়, অথবা তোমাকে যে একটা দিয়ে দিল যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9 বলতে কি বোঝায়। তখন তুমি সংজ্ঞা দিবা প্রথমে যে কোনো একটা মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকেই বলা হয় তার পারমাণবিক সংখ্যা। আর ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9 বলতে বোঝায় যে তার নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টি? 9টি। ওকে, এখন দেখো আমরা 2 নাম্বার স্টেপটা আসি, সেটা হচ্ছে কি? পারমাণবিক ভর। পারমাণবিক ভর, ঠিক আছে? কি আছে? পারমাণবিক ভর। এই পারমাণবিক ভরের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, তোমরা জাস্ট খালি বইটাকে নিয়ে আসি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে পারমাণবিক ভর, ঠিক আছে? পারমাণবিক ভর কাকে বলতেছি? আমরা একটু আগেই পড়ছিলাম যে কোনো একটা মৌলের নিউক্লিয়াসে 2টা জিনিস থাকে, প্রোটন থাকে এবং কি থাকে? নিউট্রন থাকে। এই প্রোটন এবং নিউট্রনের সমষ্টি বা যোগফলকেই আমরা কি বলবো? ভর সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটু আঁকে দেখাই। এই যে প্রোটন, আমরা এটা ধরো নিউক্লিয়াস আঁকছি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। কে ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে, তাই না? তাহলে এই যে নিউক্লিয়াসের মধ্যে আবার কি আছে? প্রোটন এবং নিউট্রন। এই জন্য এই 2টার যোগফলকে আমরা কি বলবো? ভর সংখ্যা বা পারমাণবিক ভর। কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত কি নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফলকে, প্রোটন সংখ্যার যোগফলকে আমরা কি বলবো? ভর সংখ্যা বলে। ভর সংখ্যা বলে। একে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? একে এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি এ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন। এ ইকুয়াল টু কি পাচ্ছি? প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে? তাহলে একটা জিনিস বুঝো তো, যদি আমি প্রোটন সংখ্যা জানতে পাই তাহলে আমি কি নিউট্রন সংখ্যা বের করতে পারবো না? তাহলে নিউট্রন হবে কি? এই প্রোটনটা দিকে এ থেকে কি করতে হবে? বিয়োগ। অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে আমি তার কি পেয়ে যাব? নিউট্রন সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে একটু দেখো ভর সংখ্যা কি বলছে। কোনো মৌলের মধ্যে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় কি? পরমাণুর ভর সংখ্যা। একে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন নিউট্রনের সংখ্যার যোগফল, কাজেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা কি পাবো? আমরা নিউট্রন সংখ্যা পাবো। অর্থাৎ সোডিয়ামের ভর হচ্ছে 23, প্রোটন হচ্ছে 11। এই চিত্র দেখে তুমি বুঝো, ঠিক আছে? সেখান থেকে 23 থেকে 11 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? 12। তার হচ্ছে কি? নিউট্রন সংখ্যা। এখন আমরা একটা এমন টপিক পড়বো যেটা তোমাদের বইয়ে নাই, বাট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ, মানে মাস্ট, ঠিক আছে? সুতরাং তোমরা এগুলো কী করবা? পারলে নোট করে রাখবা, ঠিক আছে? যে মৌলের প্রতীক হতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয়, ঠিক আছে? তো আমরা প্রথমে আগে শিখি মৌলের প্রতীকটা কীভাবে লেখা হয়। যে কোনো মৌলকে আমরা প্রকাশ করি এক্স দ্বারা। ধরো এক্স, এই এক্স হইল কি? এক্স হইল মৌল। এই এক্সের বামে নিচে থাকে জেড। আমরা একটু আগেই পড়ছি জেড হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? উপরে থাকে এ,
এই দ্বারা আমরা কি বুঝাইছি? ভর সংখ্যা, ঠিক আছে। এবং এখানে দিব আমরা প্লাস মাইনাস ই, ডান দিকে উপরে থাকবে কি প্লাস মাইনাস ই, যার মানে হচ্ছে আধান। আধান দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে কি ঋণাত্মক আধান। যখন ইলেকট্রন দান করে তখন সেটাকে বলি আমরা ধনাত্মক আধান, আর ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে বলবো আমরা কি ঋণাত্মক আধান, ঠিক আছে। এই যে বলছে এটা হচ্ছে একটা মৌলের প্রতীক। এই মৌলের প্রতীক থেকে আমরা কীভাবে ইলেকট্রন সংখ্যা বের করব, প্রোটন সংখ্যা বের করব এবং নিউট্রন সংখ্যা বের করতে পারি। তো প্রথমেই দেখো আমরা প্রোটন সংখ্যা নির্ণয় করব। কি করব? প্রোটন সংখ্যা। মনে রাখবো আমরা একটু আগে বলছি প্রোটন সংখ্যার পারমাণবিক সংখ্যা সেম, তাহলে প্রোটন সংখ্যা হবে কি জেডের সমান। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, সোডিয়াম যার নিচে আছে 11, উপরে হচ্ছে কি 23। সোডিয়াম 11, উপরে হচ্ছে কত 23। এটা একটা প্রতীক, এর কোনো আধান নাই। তাহলে এই যে এটা আছে তার জেড, এটা আছে তার কি জেড, আর এটা আছে তার কি এ বা ভর, ঠিক আছে। তাহলে আমরা যদি বলতে পারি এখানে তার প্রোটন সংখ্যা কত হবে 11। এরপরে আমরা আসি নিউট্রন সংখ্যা। আমরা একটু আগেই পড়ছি প্রোটন ইকুয়াল টু জেড, আর ভর ইকুয়াল টু কী পড়ছি এ প্লাস এন, পি প্লাস এন, অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে কি প্রোটন এবং নিউট্রনের যোগফল। তাহলে নিউট্রন ইকুয়াল টু কী হবে বাসা এ মাইনাস পি না? তাহলে এ মাইনাস পি যদি হয় তাহলে নিউট্রন সংখ্যা এ মাইনাস পি, বা আমরা বলতে পারি এ মাইনাস জেড। তার মানে কি উপরে যে লেখাটা আছে সেখান থেকে আমরা যদি নিচের লেখাটা বিয়োগ করি, অর্থাৎ 12 থেকে কত বিয়োগ করলাম 11 বিয়োগ করলাম, 23 থেকে আমার কত বিয়োগ করতে হবে 11 বিয়োগ করতে হবে, তাহলে কত পাবো 12। এবং ইলেকট্রন সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় মনে রাখবা, ইলেকট্রন সংখ্যা আছে প্রোটনের সমান যদি আধান না থাকে, কিন্তু আধান থাকলে আমাকে আধান বিয়োগ করতে, তাহলে প্রোটন সংখ্যা মাইনাস প্লাস মাইনাস ই। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যদি ধনাত্মক আধান হয় তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। আর যদি আমার ঋণাত্মক আধান হয় তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে। তার মানে সে, আমি একটু ক্লিয়ার করে দেই তোমাদের যেহেতু 9-10 স্টুডেন্ট থাকতো, প্লাস মানে হচ্ছে ইলেকট্রন দান করা, অর্থাৎ কোনো একটা মৌল যদি 2+ লেখা থাকে তাহলে সে কী করছে 2টি ইলেকট্রন দান করে, ঠিক আছে। আর মাইনাস দ্বারা বুঝাইছি আমরা কি ইলেকট্রন গ্রহণ করা, কি গ্রহণ করা, অর্থাৎ -3 যদি থাকে তাহলে মানে বুঝতে হবে সেই মৌলটা 3টা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে। তো যখন আমার ইলেকট্রন দান করবে 2+ থাকবে, তখন আমার দেখো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আধান, সাইডে লিখতে পারো আধান যদি কি হয় আধান ধনাত্মক হলে। আর প্রোটনের সাথে আমরা আধান কি করব যোগ করব, যখন মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, মানে কি আধান হবে ঋণাত্মক। কথাটা বুঝতে পারছি? এখন আমি 2টা উদাহরণ দিই তোমাকে, তাহলে ভালো করে বুঝতে পারবা। ধরো আমি বলতাম অক্সিজেন 8 16 2-, আরেকটা দিলাম কি ম্যাগনেসিয়াম 12 24 2+। এই 2টা জিনিস থেকে তুমি কি করবা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন বের করবা। তাহলে আমরা প্রথমে আসি প্রোটন আগেই বলছি জেড, অর্থাৎ এর প্রোটন হচ্ছে কত 8, ইলেকট্রন আমাদের কি হবে নিউট্রন হবে কত ভর সংখ্যা, এখান থেকে তুমি ভাবে লিখে রাখতে পারো ভর হচ্ছে এখানে 16, আর প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা জেড হচ্ছে কত 8, নিউট্রন হচ্ছে এ মাইনাস পি, অর্থাৎ 16 - 8 করলে কত হবে 8। আর ইলেকট্রন হবে কি আমরা জানি কি প্রোটন প্লাস মাইনাস ই, ঠিক আছে, মাইনাস প্লাস মাইনাস ই, ঠিক আছে। কারণ প্রোটন কত 8, আধান কী দেওয়া আছে 2-, আমি বলছি আধান যদি মাইনাস হয় তাহলে মাইনাস মধ্যে কী হবে প্লাস, তাহলে 2, কত হবে 10। তাহলে এখানে তার হচ্ছে নিউট্রন ইলেকট্রন কত হবে 10। সেম এখানে তুমি বের করো এটার ক্ষেত্রে, এটা তার এর মান কত আছে 24, তারপরে জেডের মান কত দেওয়া আছে আমাদের 12, তাহলে এবং আধান প্লাস মাইনাস ই কত আছে +2। ওকে, তাহলে বলো তার প্রোটন কত, প্রোটন হবে 12, কারণ আমরা প্রোটন সংখ্যার পারমাণবিক সংখ্যা কি জানি সেম। তাহলে ভর সংখ্যা আছে 24, তাহলে মানে নিউট্রন সংখ্যা কত 24 - 12 কত হবে 12। আর ইলেকট্রন সংখ্যা কত হবে তার প্রোটন সংখ্যা 12,
দেখো কি আছে, ধনাত্মক আছে, তাহলে -2, তাহলে কত হবে, তার হচ্ছে কি 10। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি মৌলের প্রতীক হতে ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন সংখ্যা নির্ণয়ের একটা সিস্টেম। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা মৌলের পরমাণুর গঠনগুলো আলোচনা করব। ঠিক আছে, তো আজকের এই যেটুকু পড়াইছি ততটুকু সুন্দর করে পড়বা। এখানে ক, খ এবং MCQ বেশি ইম্পর্টেন্ট। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।